গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী নিয়ে রচিত জাতকের গল্পগুলি ভারতে খুবই জনপ্রিয়। আজ অবসরের নিবেদন জাতকের গল্প। পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। বারাণসীর অদূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামে 500 সূত্রধর বাস করত। সেই সূত্রধরেরা নৌকায় করে বনের কাঠ সংগ্রহ করে নৌকায় বোঝাই করে নিয়ে আসতো। তারপর নদী তীরে সেই সব কাঠ চিরে গৃহ নির্মাণের উপযোগী খুঁটি, আড়া কাঠ ইত্যাদি নানা দরকারি জিনিস তৈরি করত। তারপর তারা নগরে যেত। সেখানে যাদের গৃহের প্রয়োজন হতো তারা তাদের গৃহ নির্মাণ করত আর তাদের দ্বারা নির্মিত জিনিসগুলি বিক্রি করে মূল্য নিত। এইভাবে তারা জীবিকা নির্বাহ করত। একবার সূত্রধরেরা বনে গিয়ে যখন কাঠ কেটে কাঠ চেরাই করছিল, তখন একটা হাতি তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হাতি একটা খয়ের কাঠের চেলার উপর পা দিতেই তার পায়ের তলায় চেলাটা বিঁধে গেল। ক্রমে তার পা ফুলে ওঠে এবং দারুণ যন্ত্রণা হতে লাগলো। সে নিজ পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। এরপর সে প্রতিকারের আশায় সূত্রধরদের কাছে 3 পায়ে ভর দিয়ে অতি কষ্টে এলো। তারপর শুয়ে পড়ল। সূত্রধরেরা যখন হাতির পায়ের তলায় সেই খয়ের কাঠের চেলাটি দেখতে পেল, তারা সেটা বার করে দিয়ে ক্ষতস্থান গরম জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। অল্প কয়েকদিনের মধ্যে হাতির পা ভালো হয়ে গেল। সূত্রধরেরা এইভাবে তার প্রাণ বাঁচানোর জন্য হাতিটি কৃতজ্ঞতাবশত তাদের কাছেই রয়ে গেল। তাদের কাছ থেকে কাঠ বয়ে আনা ও জিনিসপত্র হাতের কাছে জুগিয়ে দেওয়ার নানা কাজ করতে লাগলো। 500 সূত্রধরকে প্রত্যেকে একটি করে অন্নপিণ্ড হাতিকে খেতে দিত। এইভাবে হাতি রোজ 500 অন্নপিণ্ড আহার করত। ওই হাতির একটি শ্বেতবর্ণের উৎকৃষ্ট পুত্র ছিল। সে একদিন পুত্রকে সঙ্গে করে সূত্রধরদের কাছে নিয়ে এলো। সে তাদের বলল, আপনারা আমার চিকিৎসা করে প্রাণ রক্ষা করেছিলেন। আমি তাই বৈদ্য বেতন হিসাবে আমার এই পুত্রটিকে দান করলাম। এ আজ থেকে আপনাদের সেবা করবে। তারপর সে তার পুত্রকেও উপদেশ দিল, বৎস, আমি এতদিন এদের যে কাজ করতাম তুমিও তাই করবে। এই বলে হাতিটি চলে গেল। সেই থেকে হাতির পুত্র সূত্রধরদের যাবতীয় কাজকর্ম করতে লাগলো। তার পিতা যা আহার করত সেও তাই আহার করতে লাগলো। কাজ শেষ করে সেই হস্তি শাবক নদীতে গিয়ে জলকেলি করতে আসতো। সূত্রধরদের ছেলেমেয়েরা সকালে তার সঙ্গে খেলা করত। উৎকৃষ্ট জাতীয় হাতি বা ঘোড়া কখনো জলে মলমূত্র ত্যাগ করে না। তারা জল থেকে উঠে মাটিতে কোনো জায়গায় মলমূত্র ত্যাগ করে। একদিন প্রচুর বৃষ্টি হওয়ায় ওই হস্তি শাবকের এক খণ্ড শুষ্ক মল বৃষ্টি জলে ধুয়ে নদীতে গিয়ে পড়ে এবং তার স্রোতে ভাসতে ভাসতে বারাণসীর ঘাটে একটি ছোট গাছে লেগে যায়। এই সময় রাজা হস্তিপালকেরা 500 হাতিকে সেই ঘাটে স্নান করানোর জন্য এনেছিল। কিন্তু সেই সব হাতিরা ঘাটে আজনেয় বা উৎকৃষ্ট জাতীয় হাতির মল দেখে জলে নামতে চাইল না। লেজ উঁচু করে পালাতে লাগলো। তা দেখে মাহুতেরা গজাচার্যের কাছে সে কথা জানালো। গজাচার্য বললেন, জলে নিশ্চয়ই কোনো দোষ হয়েছে, সুতরাং জল শোধন করো। হস্তি পালকেরা জল শোধন করতে গিয়ে দেখল ঘাটের কাছে একটি ছোট গাছে অজানীয় হস্তির একখণ্ড মল রয়েছে। তখন তারা গজাচার্যদের উপদেশ মতো সেই মলখণ্ড জলে গুলে সেই জল হাতিদের গায়ে ছিটিয়ে দিল। এতে তাদের শরীর সুবাসিত হলো। তারা শান্ত হয়ে জলে নেমে স্নান করল। তখন গজাচার্যের এই কথা রাজাকে জানিয়ে পরামর্শ দিলেন, মহারাজ, এই অজানেয় হস্তি সন্ধান করে আনিয়ে আপনার ব্যবহারে লাগালে ভালো হয়। রাজা তৎক্ষণাৎ নগর হতে বার হয়ে নৌকাযোগে নদীতে উজান বেয়ে যেতে লাগলেন। তারপর সূত্রধরদের কর্মস্থানে উপস্থিত হলেন। সূত্রধরেরা রাজার কাছে এগিয়ে এসে বলল, মহারাজ, আপনার কোনো জিনিসের দরকার হলে আপনি তো লোক পাঠাতে পারতেন এবং রাজধানীতে বসেই পেতেন। আপনি কষ্ট করে এলেন কেন? রাজা বললেন,
আমি অন্য কোনো জিনিসের জন্য আসিনি, এসেছি তোমাদের এই অজানেয় হস্তির জন্য। সূত্রধরেরা বলল, এ হস্তি আপনারই, আপনি নিয়ে যান। কিন্তু সূত্রধরেরা রাজাকে হস্তি দান করলেও অজানেয় হস্তি রাজার সঙ্গে যেতে চাইল না। তখন রাজা বললেন, কি হে হস্তিপতক, তুমি আমায় কি করতে বলো? হস্তি বলল, মহারাজ, সূত্রধরেরা এতদিন আমার জন্য যা ব্যয় করেছে তা দেবার ব্যবস্থা করুন। রাজা তখন হস্তির 4টি পা ও লেজের জন্য 1,1,00,000 মুদ্রা দেওয়ার আদেশ দিলেন। কিন্তু এতেও হস্তি রাজার কাছে এগিয়ে এলো না। তখন প্রত্যেক সূত্রধরকে 1 জোড়া করে কাপড়, তাদের প্রতিনিধিদের জন্য 1,1খানি শাড়ি আর তাদের যেসব ছেলেমেয়েরা হস্তির সঙ্গে খেলা করত তাদের ভরণপোষণ ও শিক্ষাবিধানের ব্যবস্থা করলেন। তখন সে অজানেয় হস্তি সূত্রধরগণ তাদের পত্নী ও সন্তানদের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে রাজার কাছে চলে গেলেন। রাজা মঙ্গলহস্তি নিয়ে ভেরি বাজিয়ে নগরে প্রবেশ করলেন। তার আদেশে সমস্ত নগর ও হস্তিশালা সুশোভিত হল। তিনি হস্তিকে সর্বালঙ্কারে ভূষিত করিয়ে নগর প্রদক্ষিণ করালেন। তাকে হস্তিশালায় নিয়ে গেলেন। তারপর তাকে তার প্রধান বাহনের পদে অভিষিক্ত করলেন। রাজা এই হস্তিকে বন্ধুর মতো দেখতে লাগলেন এবং তার জন্য অর্ধরাজ্য নির্দিষ্ট করে দিলেন। তার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয় তার ব্যবস্থা করলেন। আজনেয় হস্তির প্রস্তাবে রাজা সমস্ত জম্বুদ্বীপের অধিপতি হলেন। এইভাবে কিছুকাল কেটে গেলে বোধিসত্ত্ব রাজমহিষীর গর্ভে প্রবেশ করলেন। রানীর প্রসবকাল আসন্ন হলে রাজা মৃত্যুমুখে পতিত হলেন। পাছে রাজার মৃত্যু সংবাদ শুনে আজানেয় হস্তির হৃদয় বিদীর্ণ হয়, এই ভয়ে কেউ তাকে সে কথা জানাল না। রাজভৃত্যগণ আগের মতো তার পরিচর্যা করে যেতে লাগল। এমন সময় বারাণসীর পার্শ্ববর্তী কৌশল রাজ্যের রাজা বারাণসী রাজের মৃত্যু সংবাদ শুনে সুযোগ বুঝে বারাণসী রাজ্য আক্রমণ করার জন্য নগর অবরোধ করলেন। নগরবাসীরা নগরদ্বার রুদ্ধ করে দিয়ে কৌশল রাজকে বলে পাঠালো, আমাদের রাজমহিষী পূর্ণগর্ভা। অঙ্গবিদ্যা পাঠকেরা বলেছেন, মহিষী আজ হতে 7ম দিনের মধ্যে এক পুত্র সন্তান প্রসব করবেন। যদি সত্যই তিনি পুত্র সন্তান প্রসব করেন তাহলে 7ম দিনে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব, তা না হলে আপনাকে রাজ্য দান করব। কৌশলরাজ এই প্রস্তাবে সম্মত হলেন। 7ম দিনে রাজমহিষী এক পুত্র প্রসব করলেন। নগরবাসীরা বিপুল জনসংখ্যায় রাজ্য সৈন্য নিয়ে কৌশল রাজের সঙ্গে যুদ্ধ শুরু করল। কিন্তু বিপুল সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাজার অভাবে নগরবাসীরা যুদ্ধে পিছু হটতে লাগল। তখন অমাত্যেরা মহিষীর কাছে গিয়ে বললেন, আমাদের সৈন্যরা যুদ্ধে পিছু হটছে, ভয় হচ্ছে আমরা সম্পূর্ণরূপে পরাজিত হব। রাজার দেহত্যাগ, কুমারের জন্ম, কৌশল রাজের আক্রমণ, এসব কথা মহারাজের প্রিয় বন্ধু মঙ্গলহস্তিকে জানানো হয়নি। এখন এসব কথা তাকে জানাবো কিনা তাই জানাতে এসেছি। মহিষী বললেন, অতি উত্তম কথা, আমি নিজে তা জানাবো। এই বলে তিনি সদ্যজাত কুমারকে অলঙ্কার পরিয়ে আমত্তগণের সঙ্গে সোজা হস্তিশলাকায় চলে গেলেন। তারপর কুমার বোধিসত্ত্বকে মঙ্গলহস্তির পদতলে রেখে বললেন, প্রভু, আপনার সখা ইহলোক ত্যাগ করেছে, পাছে আপনার হৃদয় বিদীর্ণ হয় এই ভয়ে আপনাকে এ কথা জানাইনি। এটি আপনার সখার পুত্র। কৌশলরাজ নগর আক্রমণ করে আপনার এই পুত্রের সঙ্গে যুদ্ধ করছে। আমাদের সৈন্যগণ পশ্চাৎপদ হচ্ছে। হয় আপনি এই পুত্রকে মেরে ফেলুন, না হয় যুদ্ধ করে রাজ্য জয় করে একে রাজ্য দান করুন। মঙ্গলহস্তি স্নেহবশে কুমারকে সুঁড় দিয়ে যত্নের সঙ্গে মাথায় তুলে কিছুক্ষণ মৃত রাজার জন্য রোদন করল। তারপর কুমারকে নামিয়ে মহিষীর হাতে দিল। তারপর বলল, আমি এখনই কৌশল রাজকে ধরে আনছি। এই বলে হস্তিশালা হতে বার হয়ে গেল। আমত্তেরা তাকে বর্ম ও অলঙ্কার পরিয়ে দিল। নগরদ্বারের বাইরে গিয়ে মঙ্গলহস্তি এমন জোরে এক ধ্বনি করল যে কৌশল রাজের সৈন্যরা ভয়ে পালাতে লাগলো। সৈন্যরা মঙ্গলহস্তিকে ঘিরে রইল। সে ভীষণ মূর্তি ধারণ করে বৃংহিত ধ্বনি করতে করতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গেলে বানারসী সৈন্যরা দ্বিগুণ উৎসাহে বীর বিক্রমে সৈন্য শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যে শত্রু সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে একেবারে পালিয়ে গেল। কৌশল রায় তখন শিবিরে ছিলেন।
মঙ্গলহস্তি সেখানে গিয়ে কৌশলরাজকে শুঁড় দিয়ে তুলে দ্রুতবেগে রাজপ্রাসাদে গিয়ে কুমার বোধিসত্ত্বের পাদমূলে নামিয়ে দিল। অনেক কৌশলরাজকে বধ করতে উদ্যত হলো, কিন্তু মঙ্গলহস্তি নিষেধ করল। সে কৌশলরাজকে কিছু উপদেশ দিয়ে ছেড়ে দিল। বলল, এখন হতে সতর্ক হয়ে চলবেন। কাশী রাজকুমার শিশু বলে ভাববেন না কাশী রাজ্য জয় করে নেবেন। কৌশলরাজ আর কখনো এমন কাজ করবেন না বলে কথা দিলেন। তারপর মাথা নত করে চলে গেলেন। কালক্রমে বোধিসত্ত্ব রাজা হয়ে সমস্ত জম্মুদ্বীপের অধিপতি হলেন। তখন তার নাম হলো অলিন চিত্তরাজ। তিনি যথাধর্ম রাজ্য পালন করতে লাগলেন।